নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় জ্বালানি সংকট এবং ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন। আপনারা জেনেছেন যে বাংলাদেশে যে চলতি জ্বালানি সংকট, সেই সংকট মোকাবিলায় ভারত সরকার একেবারে জরুরি ভিত্তিতে বাংলাদেশকে 5,000 টন ডিজেল সরবরাহ করেছে। আগামী 4 মাসে আরো 50,000 টন ডিজেল বাংলাদেশকে সরবরাহ করার কথা। এই মর্মে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা সমাপ্ত। এখন এই যে ডিজেল বাংলাদেশে জরুরি ভিত্তিতে গেল এবং আগামী দিনেও যাবে, এই ডিজেল যে পথে গেল, যেভাবে গেল, সেটাই আজকের ভিডিওর আলোচ্য। তার কারণ এই আলোচনাটা জরুরি। আমি প্রথমেই বলেছি যে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন। প্রথমে বলি যে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন বিষয়টি কি না। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন, যেটার শিলান্যাস হয়েছিল, প্রকল্পের শিলান্যাস হয়েছিল 2018 সালে এবং যেটা কার্যকর হয়েছে 2023 সালে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনেই যথাক্রমে দিল্লি এবং ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পটির শিলান্যাস এবং উদ্বোধন করেছিলেন। নুমালীগড় আসামের একটি জায়গা, যেখান থেকে এই ডিজেল বাংলাদেশে সরবরাহ করা হয়, কিন্তু নুমালীগড় থেকে এই ডিজেল পাইপলাইনের মারফত চলে আসে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এবং সেখান থেকে বাংলাদেশের দিনাজপুর যে অংশ, সেই অংশে এই ডিজেল সরবরাহ করা হয়। বাংলাদেশের উত্তর প্রান্তের জেলাগুলির জন্য এই প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ এবং 2021 বাংলাদেশের স্বাধীনতার 50 বছরকে সামনে রেখে এই প্রকল্পের ভাবনা করা হয়েছিল দুদেশের তরফে এবং সেটা বাস্তবায়িত হয়েছিল খুব দ্রুততম সময়ের মধ্যে। এবং এই জন্যে প্রায় 150 কোটি টাকা খরচ হয়, যার 75% ভারত সরকার বহন করেছে, এই প্রকল্পের ব্যয়ভার বহন করেছে এবং বাকি টাকা বহন করেছে বাংলাদেশ সরকার। এখন এই যে দুদেশের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে এই যে পাইপলাইন, সেই পাইপলাইন কেন জরুরি ছিল সেটা আজকে, অর্থাৎ এই যে ইরানকে কেন্দ্র করে আরব দেশগুলির যুদ্ধে জড়িয়ে পড়ার ফলে, ইসরায়েল এবং আমেরিকার আক্রমণের ফলে আরব দেশগুলি যুদ্ধে জড়িয়ে পড়ার ফলে পৃথিবীর সব দেশেই কিন্তু জ্বালানি নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। জ্বালানি সমস্যায় এই মুহূর্তে ভারতেও আছে। ভারতের বেশ কিছু বড় শহরে রান্নার গ্যাসের রীতিমতো সমস্যা চলছে, বিশেষ করে বাণিজ্যিক রান্নার গ্যাস, যে কারণে অনেক হোটেল রেস্তোরাঁ তারা পদ কমিয়ে দিতে বাধ্য হয়েছে। কিছু হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়েছে সাময়িক, তার কারণ রান্নার গ্যাসের সরবরাহে একটা ঘাটতি আছে। এখনো পর্যন্ত পেট্রোল ডিজেলে বড় ধরনের সমস্যা না হলেও জ্বালানি তেল নিয়ে কিন্তু ভারতও দুশ্চিন্তাগ্রস্ত। তার কারণ ভারতের জ্বালানি তেলের একটা বড় অংশ ইরান থেকে আসে। এখন ইরান থেকে তেল আনা বা অন্য দেশ থেকে তেল আনা অত্যন্ত জটিল পরিস্থিতি। রাশিয়া থেকে অপরিশোধিত তেল ভারতে আসে এবং সেইটাকে পরিশোধন করে তারপর ভারতের বাজারে ব্যবহার করা হয়। ফলে ভারতও যে খুব ভালো অবস্থায় আছে এই রকমটি নয়, কিন্তু এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের আর্জি মেনে ভারত সরকার তৎক্ষণাৎ এই ডিজেল সরবরাহ করেছেন। আমি এটাকে ভারত সরকারের তরফে কোনো বদান্যতা বলবো না বা কোনো কি বলা যায় যে বিরাট কোনো নজির এরকম বলবো না। তার কারণ দুটি প্রতিবেশী দেশের মধ্যে এটাই স্বাভাবিক সম্পর্ক হওয়া উচিত যে একে অপরের সংকটে বিপদে পাশে দাঁড়াবে। এছাড়া এটা তো একটা এমনও নয় যে ভিক্ষার দান, এর বিনিময়ে বাংলাদেশ চড়া অর্থ বা ভারতকে দেবে। ফলে এটা একটা বাণিজ্য, রপ্তানি আমদানি বাণিজ্য। তবু হ্যাঁ, একথাও ঠিক যে ঠিক জরুরি প্রয়োজনে সঙ্গে সঙ্গে যে দিতে পারাটা, এইটা নিশ্চয়ই একটি ভালো দৃষ্টান্ত। কিন্তু এই ভালো দৃষ্টান্ত স্থাপন করা যেত না যদি না এই যে কি বলে ফ্রেন্ডশিপ পাইপলাইন বা মৈত্রী পাইপলাইন, এই মৈত্রী পাইপলাইন যদি চালু না থাকতো তাহলে কিন্তু এত দ্রুত এই ডিজেল সরবরাহ করা সহজ হতো না। আলোচনা আমি প্রথমেই বলছিলাম যে মৈত্রী পাইপলাইন কেন, এই প্রসঙ্গটা আজকে আলোচনা করছি। এটা আলোচনার একটা বড় কারণ হচ্ছে যে এবছর অর্থাৎ 2026-এর ডিসেম্বর পর্যন্ত এই মৈত্রী পাইপলাইন দিয়ে কিন্তু ভারত থেকে বাংলাদেশে
1,10,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করার কথা ছিল, চুক্তি তাই ছিল যে শুধু এই পথেই এই পরিমাণ ডিজেল ভারত থেকে বাংলাদেশে যাবে। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের যে বিগত 18 মাস একটা দুর্ভাগ্যের অধ্যায় আমি বলবো, যে 18 মাস এই ভারত বাংলাদেশ সম্পর্ককে নানানভাবে বলা যায় ধূলিসাৎ করার চেষ্টা হয়েছে। এই যে অন্তর্বর্তী সরকার, তারা এই পাইপলাইন দিয়ে ডিজেল সরবরাহর ব্যাপারে অনাগ্রহী ছিল, ফলে এই পাইপলাইন অব্যবহৃত অবস্থায় পড়েছিল। ভারত সরকার এখানে বিপুল অর্থ ব্যয় করেছে, বাংলাদেশ সরকার বিপুল অর্থ ব্যয় করেছে, তারপরেও স্রেফ কূটনৈতিক এবং রাজনৈতিক কারণে একেবারেই পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য এই পাইপলাইনকে ডিফাঙ্ক করে বা অকেজো করে রাখা হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে। তার ফলে বাংলাদেশে যে জ্বালানির সমস্যা দেখা দিয়েছিল, সেই জ্বালানিগুলো অনেক চড়া দরে অন্যান্য দেশ থেকে আনা হয়েছে এবং তার বোঝা বাংলাদেশ সরকারকে এখন বহন করতে হচ্ছে। এই যে পাইপলাইন, এই পাইপলাইন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা তাদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে তৈরি হয়েছিল এবং যে কারণে এটার নাম হচ্ছে মৈত্রী পাইপলাইন। যখন এই মৈত্রী পাইপলাইন হয়েছিল, এটাই দুর্ভাগ্যের যে বাংলাদেশের তৎকালীন সময় বিরোধী দলরা, যারা রাজনীতি বিরোধী দলগুলি, তারা সকলেই যারা আজকে শাসক দল বা শাসক দলের ঘনিষ্ঠ, এরকম অনেকেই কিন্তু এই পাইপলাইনকে নিয়েও নানানভাবে শেখ হাসিনা সরকারকে আক্রমণ করেছেন এবং ভারত সরকারকেও তারা আক্রমণ করেছিল। এবং ভারতের আধিপত্যবাদের যে থিওরি বাংলাদেশে সেই স্বাধীনতার আগে থেকে মানে চালু আছে, যে আধিপত্যবাদের তত্ত্ব হাজির করে বহু মানুষ বাংলাদেশে যারা ভারত বিরোধিতায় অনড়, এই প্রকল্পকেও কিন্তু তারা একটা দৃষ্টান্ত হিসেবে হাজির করেছিল যে এটাও হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের ওপরে ভারতের আধিপত্যবাদের একটা দৃষ্টান্ত। 130 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনকে বলা হয়েছিল যে এটাও ভারতের কাছে এক ধরনের আত্মসমর্পণের চেষ্টা। কিন্তু আজকে যেটা বোঝা যাচ্ছে যে এই কথাগুলি কতটা অর্থহীন ছিল, কতটা বাস্তবের সঙ্গে কতটা বিরোধ ছিল, সেটা আজকে বোঝা যাচ্ছে যে যখন গোটা বিশ্বে জ্বালানি সংকট, তখন বাংলাদেশ এখনো যে পুরোপুরি ভেঙে পড়েনি জ্বালানি সমস্যায়, তাতে ভারতের এই পাইপলাইন, ভারতের বলবো না, যে দুদেশের যৌথ প্রচেষ্টায় যে পাইপলাইন তৈরি হয়েছে, সেই পাইপলাইন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং এটা শুধুমাত্র আজকে নয়, 2016 সালে আপনারা যদি হিসেব দেখেন যে বাংলাদেশের যে টোটাল জ্বালানি যা খরচা হয়, সব মিলিয়ে তার 63% হচ্ছে ডিজেল, এবং এই ডিজেলের মাত্র 1% 2016 সালে মাত্র 1% ভারত থেকে বাংলাদেশ রপ্তানি আমদানি করত। কিন্তু আজকে সেই পরিমাণটা প্রায় 15-16% গিয়ে দাঁড়িয়েছে। এবং বাংলাদেশ যে সমস্ত দেশের কাছ থেকে ডিজেল আমদানি করে, তার সেই আমদানিকারক দেশগুলির মধ্যে ভারত কিন্তু এখন তৃতীয় স্থানে আছে। আমি এই কথাগুলো এই কারণে বলছি যে শেখ হাসিনা এবং ভারত সরকার, অর্থাৎ শেখ হাসিনার 15-16 বছরে যে জমানা, সেই জমানায় তার সরকারের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ ছিল, দুর্নীতি ছিল, অপশাসন ছিল, এসব তো ছিলই, যে কোনো সরকারের বিরুদ্ধে এগুলো থাকে এবং সে দেশের মানুষ সেই সরকারকে সাজা দেয়। হাসিনা সরকারের পতন হয়েছে গণ অভ্যুত্থানে। কিন্তু এই যে বিষয়গুলো বারে বারেই বাংলাদেশের রাজনীতিতে হাওয়া গরম করা হয়, যে ভারত সবকিছুকে নিয়ন্ত্রণ করছে, ভারতের আধিপত্যবাদের কাছে শেখ হাসিনা মাথা নত করেছেন, এই যে কথাগুলি, এই যে প্রচারগুলি, এই প্রচারগুলি কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলি আদৌ এর কোনো ভিত্তি ছিল না। নিছকই রাজনীতি করার জন্য, অভ্যন্তরীণ রাজনীতি করার জন্য, যেমন একদিকে হাসিনাকে আক্রমণ করা হয়েছে, তেমনি ভারতকেও আক্রমণ করা হয়েছে। ভারতকেও গোটা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা হয়েছে যে ভারত হচ্ছে বাংলাদেশকে শোষণকারী একটি রাষ্ট্র। এইভাবেই বাংলাদেশের কিছু মানুষ কিন্তু ভারতকে চিত্রায়িত করার চেষ্টা করেছেন। শেখ হাসিনা এবং জমানার সময় ভারত বাংলাদেশ অনেকগুলি চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তিগুলি নিয়ে বিভিন্ন সময় শোনা গিয়েছে বিভিন্ন দলের মুখে যে আমরা কখনো ক্ষমতায় এলে এই চুক্তিগুলি বাতিল করব, কেউ কেউ বলেছেন এগুলি আমরা রিভিউ করব। এই যে 18 মাসের যে সরকার, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার,
তারা কিন্তু দেখা গেল যে মেজর কোনো চুক্তি সেই অর্থে কিন্তু বাতিল হয়নি। একটি দুটি সামরিক মানে অস্ত্র কেনা বেচা সংক্রান্ত ছোট চুক্তি সেগুলি স্থগিত রাখা হয়েছে, কিন্তু বড় যে সমস্ত চুক্তি বা বোঝাপড়া হয়েছে সেগুলি কোনোটাই কিন্তু বাতিল করার মতন মানে কি বলা যায় এমন কোনো কিছু অন্তর্বর্তী সরকার বের করতে পারেনি যেখান থেকে তারা বলতে পারে যে আমরা এই চুক্তিগুলি বাতিল করতে চাই। কিন্তু চুক্তিগুলি বাতিল করা হবে, চুক্তিগুলি বাংলাদেশের স্বার্থ বিরোধী, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন এইসব চুক্তি করে, এই যে কথাবার্তাগুলো বাংলাদেশের রাজনীতিতে প্রতিনিয়ত চলতে থাকে, এর ফলে যেটা হচ্ছে যে দুদেশের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা বোঝাপড়ায় বড় ঘাটতি থেকে যাচ্ছে। এবং দুটি দেশের মধ্যে যদি সত্যি সম্পর্ক মানে স্বাভাবিক করতে হয়, আমি মনে করি সেই সম্পর্ক সবার আগে দুদেশের মানুষের মধ্যে সেই সম্পর্ক গড়তে হবে, যাতে দুদেশের মানুষ নতুন করে ভাবতে শুরু করে, ইতিবাচক ভাবনা তাদের মধ্যে সঞ্চারিত হয়। তাহলে এই ধরনের চুক্তিগুলি নিয়ে এই অপপ্রচার সহজে মানে চালানো সম্ভব হবে না, এবং তার ফলে কি হবে, দুটি দেশই কিন্তু সমানভাবে উপকৃত হবে। আজকে যখন এই পাইপলাইন দিয়ে ডিজেল বাংলাদেশে গেল, তখন স্বভাবতই 2023-এর সেই দিনটির কথা অনেকেরই মনে পড়েছে, যে দিল্লি থেকে নরেন্দ্র মোদী এবং ঢাকা থেকে শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়েছিলেন, এবং সেই যে পাইপলাইন তারা উদ্বোধন করেছিলেন, সেই পাইপলাইনের সুবিধা এমন একটা সময় বাংলাদেশ পাচ্ছে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসে আছেন তারেক রহমান, যিনি বিএনপির মানে চেয়ারম্যান। ফলে জমানা বদলায়, কার জমানায় কোন কাজ হয়েছে সেটা বিচার হওয়া উচিত, সেই কাজটা রাষ্ট্রের দেশের প্রয়োজনে কাজে এসেছে কিনা। শেখ হাসিনা এই পাইপলাইন তৈরি করেছিলেন বলে তিনি যে বিরাট কোনো কৃতিত্ব দাবি করে যাবেন আজীবন, এমনটিও নয়। তার কারণ কেউ আজীবন থাকবেও না, কোনো সরকার আজীবন ক্ষমতায় থাকেও না। মূল বিষয় হচ্ছে যে যে কাজটি হয়েছিল সেই কাজটি রাষ্ট্রের প্রয়োজনে হয়েছিল কিনা। এখন কিন্তু দেখা যাচ্ছে এই জ্বালানি সংকটে যে একটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী যৌথভাবেই নিয়েছিলেন। ভারত সরকারও এটা বিবেচনায় নিয়েছিল যে বাংলাদেশকে যদি সত্যি বিপদের সময় বা জরুরি প্রয়োজনে জ্বালানি সরবরাহ করতে হয়, তাহলে এই ধরনের একটা পাইপলাইন দুদেশের মধ্যে থাকা উচিত। স্বভাবতই এই যে বিষয়টা, এই বিষয়টি আলোচনায় এই কারণেই যে দুদেশের মধ্যে এরকম অনেক প্রকল্প নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি করা হয়েছে, যে সন্দেহের বাতাবরণগুলি আসলে নিছকই ঘরোয়া রাজনীতি, এবং এর ফলে দুদেশেরই নানান ধরনের সমস্যা হচ্ছে। শেখ হাসিনার জমানাতে দুদেশের মধ্যে যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলি, তার মধ্যে একটি বিষয় ছিল হচ্ছে যে দুদেশের মধ্যে পরিকাঠামো বিনিময়, পরিকাঠামোর ব্যবহারের সমঝোতা, অর্থাৎ ভারত বাংলাদেশের বন্দর, সমুদ্র বন্দর ব্যবহার করবে, বাংলাদেশ ভারতের সমুদ্র বন্দর, বিমানবন্দর ব্যবহার করবে। এই যে পরিকাঠামো ব্যবহারের এই যে বোঝাপড়া, এই বোঝাপড়াগুলো কিন্তু খুব মানে অনন্য বোঝাপড়া। আমি বলবো যে দুটি দেশই যদি সমানভাবে অর্থনৈতিক প্রগতি করতে চায়, তাহলে দুজনেই দুজনের পরিকাঠামোকে যদি এইভাবে প্রতিবেশীকে ব্যবহারের সুযোগ দেয়, তাহলে প্রথমত প্রভূত রোজগার হবে। যেমন ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে খাদ্য সহ নানান ধরনের নিত্য পণ্য সরবরাহ করার জন্য দীর্ঘ যে মানে পাহাড়ি পথ পেরিয়ে ট্রেনে এবং মালগাড়িতে করে বা মানে সড়ক পথে মাল সরবরাহ করা একটা দীর্ঘ সময় প্রয়োজন হয়, এবং প্রচুর টাকাও খরচ হয়। সেই টাকা খরচ এবং সময় দুটোই বাঁচানো সম্ভব বাংলাদেশের, অর্থাৎ কলকাতা বন্দর থেকে জাহাজে বাংলাদেশের ভেতরে বিভিন্ন নদী পথ ধরে উত্তর মানে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে, আসামে, অরুণাচলে সহজেই পৌঁছে যাওয়া যায়, অনেক কম সময়ে পৌঁছে যাওয়া যায়। একইভাবে বাংলাদেশও কিন্তু এই নৌপথগুলিকে ব্যবহার করে তাদের পণ্য কলকাতা বন্দর থেকে বা ভারতের অন্যান্য বন্দর থেকে তারা পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাতে পারে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়তে দুদেশের সম্পর্কটাকে এমনভাবেই
পরিকল্পিতভাবে বাংলাদেশের তরফে, বিশেষ করে মোহাম্মদ ইউনূসের সরকারের তরফে পরিকল্পিতভাবে পদদলিত করা হলো, যে বাংলাদেশের গার্মেন্টস শিল্প সেটা একটা ধাক্কা খেলো। তার কারণ দিল্লি থেকে সেই বাংলাদেশের গার্মেন্ট প্রোডাক্টস পৃথিবীর অনেকগুলি দেশে যেত, সেই সুযোগ ভারত সরকার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকারের আচরণের কারণে, অর্থাৎ তৎকালীন সরকারের আচরণের কারণে। আমার মনে হয় যে নতুন যে সরকার যাত্রা শুরু করলো তাদেরকে এই বিষয়টা ভাবতে হবে যে হাসিনা সরকারের সময়তে যে চুক্তিগুলি হয়েছিল সেগুলি সত্যি বাংলাদেশ রাষ্ট্রের কল্যাণে হয়েছিল কিনা। এবং এই মুহূর্তে পাইপলাইন এমন একটা দৃষ্টান্ত স্থাপন করলো যেখান থেকে বোঝা যাচ্ছে যে হাসিনা এবং নরেন্দ্র মোদী যৌথভাবে যে সিদ্ধান্তগুলি করেছিলেন সেগুলি দুদেশের মঙ্গলেই করেছিলেন, এবং আজকে দুদেশের মানুষই সেই সুবিধাগুলি ভোগ করছেন এবং আগামী দিনেও ভোগ করবেন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।